তাহলে দেখো, আমরা তো ডিএনএ স্ট্রাকচার, তারপরে হচ্ছে এই যে দেখো ডিএনএ স্ট্রাকচার এগুলো আমাদের হয়ে গেছে, তাই তো। তারপরে হচ্ছে ডিএনএ কিভাবে ডিসকভার হলো, প্যাকেজিং অফ ডিএনএ হয়ে গেছে, হিস্টোন প্রোটিন এসব। তারপরে হচ্ছে সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল, এই যেগুলো মনে আছে তো, হিট কিল, যে এস ট্রেন দিয়ে যে করেছিল গ্রিফিথের এক্সাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এটাও আমাদের লাস্ট ডিসকাশন ছিল যে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল, ব্যাকটেরিওফাজ দিয়ে যে এক্সপেরিমেন্টটা, সেটা একদম পুরোপুরি প্রুভ হয়ে গেল। তাহলে আজকে আমরা করব হচ্ছে প্রপার্টিজ অফ জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ ভার্সেস আরএনএ। ব্যাপারটা হচ্ছে কি যে ডিএনএ ম্যাক্সিমাম অর্গানিজমদের জেনেটিক মেটেরিয়াল ঠিকই, কিন্তু কারো কারো জেনেটিক মেটেরিয়াল আরএনএও। এই যে এখান থেকে দেখো যে it became an established fact that it is DNA that acts as genetic material. However, it subsequently became clear that in some viruses RNA is the genetic material, যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস, কিউবি ব্যাকটেরিওফাজ, এগুলো। তো এখান থেকে একটা কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে তোমাকে এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে হোয়াই ডিএনএ ইজ প্রিডমিনেন্ট জেনেটিক মেটেরিয়াল। তাহলে ডিএনএও জেনেটিক মেটেরিয়াল হতে পারে, আরএনএও হতে পারে, যেমন ভাইরাসের বললাম এখনই। তা ডিএনএ কেই কেন ডমিনেন্ট, ডিএনএ কেন আসলো, whereas আরএনএ পারফর্মস দা ডাইনামিক ফাংশন। যেমন আরএনএ মেসেঞ্জার হিসেবে কাজ করে, আরএনএ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে, আর গোটা প্রোটিন সিনথেসাইজিং মেশিনারিটা আরএনএ কে ঘিরে। তাহলে ডিএনএ কেন থেকে গেল? তো তোমাকে এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে যে মেসেঞ্জার হিসেবে আরএনএ কিভাবে কাজ করে, অ্যাডাপ্টার হিসেবে কিভাবে কাজ করে, এটা একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য তুমি ব্যাপারটা এইভাবে দেখো যে প্রথমে তো থাকে ডিএনএ, আবার ডিএনএ, এবার ডিএনএ এর মধ্যে মনে করো অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডিনিন, গুয়ানিন এরকম আছে। এবার এটা থেকে তৈরি হয় প্রথমে এমআরএনএ। কি তৈরি হবে? এমআরএনএ। 1 2 3 4 5 6, আর একটু দিয়ে দিই, 7 8 9, এরকম দিয়ে দিই। তাহলে অ্যাডিনিন থাকলে এমআরএনএতে আসবে ইউরাসিল, থাইমিন থাকলে আসবে অ্যাডিনিন, গুয়ানিন থাকলে আসবে সাইটোসিন, সাইটোসিন থাকলে আসবে গুয়ানিন, থাইমিন থাকলে অ্যাডিনিন, অ্যাডিনিন থাকলে ইউরাসিল, গুয়ানিন থাকলে সাইটোসিন, থাইমিন থাকলে অ্যাডিনিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, এরকম আসবে। এবার এমআরএনএ এর মধ্যে তিনটা বেস হয় একটা কোড। তিনটা বেস মানে এই যে ইউএসি একটা কোড, জিএইউ একটা কোড, সিএজি একটা কোড, আর এই এক একটা কোড এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তো এমআরএনএ তৈরি হওয়ার পরে এই কোড গুলোর উপরে এসে এসে লাগে আরআরএনএ, মানে রাইবোজোম এসে লাগে। এই কোড গুলোর উপরে এসে রাইবোজোম মানে আরআরএনএ এসে এই কোড গুলোর উপরে লাগবে। এই আরআরএনএ এখানে কোড গুলো হিসেবে লাগে, এগুলো হচ্ছে তোমার আরআরএনএ, মানে রাইবোজোম হলো। এবার টিআরএনএ, টিআরএনএ বলে এরকম একটা আরএনএ হয়, এটা পড়াবো তোমাদেরকে, হ্যাঁ। টিআরএনএ কি করে, এইরকমই যে অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে একটা একটা করে নিয়ে এসে এখানে লাগায়। এখানে একটা টিআরএনএ এই কোড অনুযায়ী যেই অ্যামাইনো অ্যাসিড সেটাই নিয়ে এসে লাগাবে, এখানে আর একটা টিআরএনএ আর একটা অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে এসে লাগাবে, এখানে আর একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা একটা টিআরএনএ আর একটা অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে এসে লাগবে। তাহলে এখানে হচ্ছে এটা টিআরএনএ। শেপটা অ্যাকচুয়ালি এরকম হয়, এখানে আমি লম্বা দাগ দিয়ে দেখালাম কারণ অত বড় শেপ এখন ড্র করতে পারবো না, তাই। তাহলে দেখো এই এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর কোন কোড থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে সেটার একটা লিস্ট তোমাদেরকে আগেও দেখিয়েছি, হ্যাঁ কি না? মনে আছে লিস্টটা? পেজ নাম্বার কততে আছে দেখো তো লিস্টটা, পিছনে 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 রে বাবা, আরো পিছনে পেজ নাম্বার সম্ভবত
96 পেজে ওই এটা আছে, ইউএসি থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে, জিএইউ থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড রেডি হবে। এবার কি হয়, এদিকে দেখো, এই অ্যামাইনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে বাইন্ড করবে, বাইন্ড করে অ্যামাইনো অ্যাসিডের একটা চেন বানাবে, হ্যাঁ কি না? এই অ্যামাইনো অ্যাসিডের চেনকেই বলে প্রোটিন। এই অ্যামাইনো অ্যাসিডের চেনকেই বলে প্রোটিন। তাহলে প্রোটিন বানানোর মেন জিনিসটা দেখো বেশিরভাগ আরএনএই করছে। ডিএনএ তো শুধু ইনফরমেশন ক্যারি করে, তাহলে আরএনএ কেই কেন জেনেটিক মেটেরিয়াল ধরা হচ্ছে না? মেইন ডিএনএ আসার কি দরকার ছিল? এখানে তোমাকে বলে রাখি, টিআরএনএ এখানে অ্যাডাপ্টার মলিকিউল হিসেবে কাজ করে। একটা প্লাগের মধ্যে যেরকম অ্যাডাপ্টার ঢুকে যায় ওরকম। এমআরএনএ মেসেঞ্জার হিসেবে কাজ করে, কারণ ও ডিএনএ এর মেসেজটাকে ক্যারি করে নিয়ে আসলো, হ্যাঁ কি না, কোড ফর্মে। তাহলে মেসেঞ্জার হিসেবে কাজ করে। আর আরআরএনএ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কিসের ক্যাটালিস্ট? এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে জোড়া লাগানোর ক্যাটালিস্ট, বুঝলা? তাহলে এখানে ক্যাটালিস্ট হিসেবে, তাহলে দেখো এইবার এখানে বুঝলা, অ্যাডাপ্টার মানে এই যে মেসেঞ্জার মানে কে? এমআরএনএ। অ্যাডাপ্টার মানে কে? টিআরএনএ। তো এগুলো বেশিরভাগ ডাইনামিক ফাংশন গুলো, প্রোটিন তৈরি করার ফাংশন গুলো বেশিরভাগ কে করে? আরএনএ করে। তাহলে হোয়াই ডিএনএ ইজ দ্য প্রিডমিনেন্ট জেনেটিক মেটেরিয়াল? ডিএনএ আসার কি দরকার ছিল? আরএনএ যখন কাজ করে বেশিরভাগ। তো সেইটা রিজন হচ্ছে, স্টেবিলিটি। ডিএনএ হচ্ছে বেশি স্টেবল আরএনএ থেকে, আরএনএ কম স্টেবল। সেই জন্য ডিএনএ কে এনভায়রনমেন্ট চুজ করেছে, বুঝা গেল? তো স্যার জেনেটিক মেটেরিয়াল যেটাই হোক না কেন, ডিএনএ হোক চাই আরএনএ হোক, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত? 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে রেপ্লিকেট করার ক্ষমতা থাকতে হবে। রেপ্লিকেট করার ক্ষমতা মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বানানোর ক্ষমতা, অর একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ বানানোর ক্ষমতা, তাকে বলে রেপ্লিকেট করা। আর এটা তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি, এই যে যখন তোমাদেরকে সেন্ট্রাল ডগমা পড়িয়েছিলাম, তখন দেখো এই যে ডিএনএ থেকে ডিএনএ বানানোর প্রসেসটার নাম কি ছিল? রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ হতে পারে, আরএনএ থেকেও আরএনএ হতে পারে। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে জেনেটিক মেটেরিয়াল হওয়ার প্রথম ক্রাইটেরিয়া কি? রেপ্লিকেট হতে হবে। এটাতে কে কে পাস করলো? এটাতে পাস করলো ডিএনএ পাস করে, এটাতে আরএনএও পাস করে, কিন্তু এটাতে কে ফেল করে যায় বলতো? প্রোটিন ফেল করে যায়। প্রোটিন থেকে প্রোটিন হয় না, প্রোটিন জেনেটিক মেটেরিয়াল আগেই বাদ। এবার চলে আসো স্টেবিলিটি। ডিএনএ আর আরএনএ এর মধ্যে কে স্টেবল? প্রোটিন তো বাদই দাও, প্রোটিন আগেই বাদ হয়ে গেল, হ্যাঁ কি না? ডিএনএ হচ্ছে বেশি স্টেবল, আরএনএ কম স্টেবল। তার রিজন আমি পরে বলবো। 3 নাম্বার হচ্ছে কি, স্লো চেঞ্জ হওয়ার অপশন থাকতে হবে, মানে মিউটেশন হওয়ার অপশন থাকতে হবে। যেমন আজকে যদি এপস এপস থেকে হিউম্যান এসছে, হ্যাঁ কি না? ওটা কিভাবে আসলো? এপস এর জিনের মধ্যে স্লোলি চেঞ্জ হতে হতে, ডিএনএ চেঞ্জ হতে হতে হিউম্যানের ডিএনএ আসলো, হ্যাঁ কি না? তো কিন্তু যদি এই স্লো চেঞ্জ না হয়ে যদি ফাস্ট চেঞ্জ হতো স্যার, তাহলে কি হতো? ফাস্ট চেঞ্জ হলে ইভলিউশনে ঠিকঠাক ভাবে ইভলিউশন হতে পারতো না। এপস থেকে মানুষ কি একদিনে হয়ে গেছে ফাস্ট? না, মিলিয়ন্স অফ ইয়ার্স টাইম লেগেছে। তো এই চেঞ্জ হওয়াতে ডিএনএও চেঞ্জ হতে পারে, কিন্তু স্লোলি। আরএনএও চেঞ্জ হতে পারে, কিন্তু ফাস্ট। বুঝা গেল? তো পাস করলো দুজনেই, দুজনেই চেঞ্জ হতে পারে, কিন্তু ডিএনএ যেহেতু স্লোলি চেঞ্জ করে। আর এখানে এই পয়েন্টে কি লেখা আছে? স্লো চেঞ্জটা অ্যাকসেপ্টেবল না ফাস্ট চেঞ্জ? স্লো চেঞ্জটা অ্যাকসেপ্টেবল। তাহলে এখানে আরএনএ কিন্তু এখানে আউট হয়ে গেল। স্লো চেঞ্জটা অ্যাকসেপ্টেবল, ফাস্ট চেঞ্জ হলে কিন্তু বিপদ। তখন কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে, অন্যান্য আরো অনেক কমপ্লিকেশনস আসতে পারে। আচ্ছা, 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে, যেটাই জেনেটিক মেটেরিয়াল হোক না কেন, মেন্ডেলিয়ান ক্যারেক্টারকে ফলো করতে হবে। মানে মেন্ডেলিয়ানের ল গুলো মনে আছে? ল অফ ডমিনেন্স, ল অফ
সেগ্রিগেশন আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এগুলো ফলো করতে হবে। তো এটাতে ডিএনএও পাস করে, আরএনএও পাস করে, দুজনেই এটাতে পাস হয়ে যায়। বুঝা গেল? এবার এই এক একটা পয়েন্ট, তাহলে এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার এই যে এক একটা পয়েন্টস, এক একটা পয়েন্টস এর এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, নিচের প্যারাগ্রাফ গুলোতে দেওয়া আছে। প্রথমে দেখো, 1 নাম্বার পয়েন্টের এক্সপ্লেনেশন, এই যে 1 নাম্বার পয়েন্টের এক্সপ্লেনেশন এখান থেকে এতটা, এই যে এই 1 নাম্বারটা দেখো, রেপ্লিকেট করার এটা এখান থেকে এতটা। 2 নাম্বার স্টেবিলিটি, স্টেবিলিটির এক্সপ্লেনেশন দেওয়া আছে এই যে এইখান থেকে এই যে এতটা, এইখান থেকে এতটা হচ্ছে স্টেবিলিটি। হলো তো? 3 নাম্বার হচ্ছে মিউটেশন, মিউটেশনের এক্সপ্লেনেশন দেওয়া আছে এখান থেকে এতটা। হলো? আর 4 নাম্বারের এক্সপ্লেনেশন কিছু দেওয়া নেই, ওটা দুজনেই ফলো করে যেহেতু। লাস্টের প্যারাগ্রাফটা হচ্ছে কনক্লুশন, লাস্টের প্যারাগ্রাফটা হচ্ছে কনক্লুশন, যে কেন আরএনএ সব কাজ করে অথচ ডিএনএ হচ্ছে তোমার, দাঁড়া 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 দাঁড়া, অতটা না, এটা হবে এতটা। আর এইটা একটা আলাদা লাইন হবে, ফর ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন আরএনএ ইজ বেটার, এইটা লাস্টটা হবে। তাহলে এবার একটা একটা করে পয়েন্ট গুলোর এক্সপ্লেনেশনে আসি থাকি না। ফার্স্ট ক্রাইটেরিয়া কি হতে হবে? দুজনকেই রেপ্লিকেশন হওয়ার ক্ষমতা থাকতে হবে। তাহলে দেখো, আহ এই যে বিকজ অফ রুল অফ বেস পেয়ারিং, বেস পেয়ারিং এর রুল কি? অ্যাডিনিনের সাথে কে থাকে? থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন। তো এই কমপ্লিমেন্টারিটি দুজনেরই মধ্যেই আছে, বোথ নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ। তো এটাতে বোথ পাস, এটাতে দুজনেই পাস। ওরা নিজেদের ডাইরেক্ট দেয়ার ডুপ্লিকেশন বানাতে পারে, কিন্তু কে বানাতে পারে না বলতো? প্রোটিন বানাতে পারে না, প্রোটিন ফেল টু ফুলফিল দিস ক্রাইটেরিয়া, তো প্রোটিন এখানে বাদ। এবার চলে আসো স্টেবিলিটি। তোমার এই যে দেখো তো, গ্রিফিথের এই এক্সপ্লেনেশনটা মনে আছে? যখন এস স্ট্রেনকে হিট কিল করে দেওয়া হচ্ছিল তখন মাইসটা বেঁচে যাচ্ছিল, কিন্তু হিট কিল করা এস স্ট্রেনের সাথে যখন আর স্ট্রেনকে মিক্স করে দেওয়া হলো তখন আর স্ট্রেনও এস স্ট্রেন হয়ে যাচ্ছিল। ইয়েস অর নো? তার মানে নিশ্চয়ই এস স্ট্রেন থেকে এমন কিছু জিনিস আর স্ট্রেনে আসে যেটা আর স্ট্রেনকে এস স্ট্রেন বানিয়ে দেয়। এবার ওটা কি আসে স্যার? ডিএনএ আসে, আমরা এটা আগেও প্রুফ করেছি। কিন্তু স্যার এই এস স্ট্রেনটাকে কি করা? হিট দিয়ে কিল করা। এবার তুমি জানবা ডিএনএ তো ডাবল হেলিক্স, ইয়েস অর নো? এবার ডিএনএ কে যদি হিট দেওয়া হয়, ডিএনএ এর এই হেলিক্সটা খুলে গিয়ে দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়। কিন্তু সেপারেট হয়ে গেল ইনট্যাক্ট থাকে, কি থাকে? ইনট্যাক্ট থাকে, মানে নষ্ট হয় না। তো তুমি যদি কন্ডিশনকে রিভার্স করো, মানে যদি ব্যাপারটাকে যদি কুল করো, এই সেপারেট হয়ে যাওয়া ডিএনএ গুলো আবার একসাথে লেগে কি হয়ে যায় বলতো? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়ে যেতে পারে। ওই জন্য এ স্ট্রেনকে হিট দিয়ে কিল করলে ব্যাকটেরিয়াটা মরে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর ডিএনএটা কি বলতো? ইনট্যাক্ট থাকছে। তার মানে কি ডিএনএ অনেক স্টেবল। দেখো এইটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে যে এই যে এখান থেকে দেখো, stability as one of the properties of genetic material was very evident in Griffith's transforming principle itself that heat which kill the bacteria, heat ব্যাকটেরিয়াটাকে মেরে ফেললো ঠিকই, কিন্তু did not destroy some of the properties of genetic material, জেনেটিক মেটেরিয়ালটাকে নষ্ট করলো না। হ্যাঁ কি না? তো ডিএনএ কে যদি হিট দাও তাহলে কি হয়? কমপ্লিমেন্টারি কি হয়ে যায়? ওদের সেপারেট হয়ে যায়, মানে ডাবল হেলিক্স থেকে কি হয়ে যায়? সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায়। কিন্তু যদি ওটাকে কোনোভাবে তুমি রিভার্স করতে পারো,
তুমি যদি কন্ডিশনটাকে কি করতে পারো, রিভার্স, স্ট্যান্ডিং কমিউনিটি সেপারেট হিটিং কাম টুগেদার, হ্যাঁ, যদি তুমি এই যে অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন যদি প্রোভাইড করো, তখন দেখো লেখা আছে কাম টুগেদার রয়েছে। বুঝা গেল ব্যাপারটা? মানে ডাবল হেলিক্স ডিএনএ যে ব্যাকটেরিয়াটার মধ্যে আছে, ব্যাকটেরিয়াটা মরে গেল হিট দেওয়াতে, আর ডিএনএ গুলো সেপারেট হয়ে গেল। কিন্তু যদি কন্ডিশনকে রিভার্স করো, তাহলে সেপারেট হয়ে যাওয়া ডিএনএ আবার ডাবল হেলিক্স হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াটা মরে যাচ্ছে কিন্তু ডিএনএটা ইনট্যাক্ট থাকছে। ইয়েস অর নো? এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এই যে ওএইচ এর ব্যাপারটা, ভালো করে শুনবা এটা। তোমাদের ডিএনএ এর স্ট্রাকচার নিশ্চয়ই মনে আছে। ডিএনএ এর মধ্যে দেখো, আর ডিএনএ স্ট্রাকচার যখন আমি পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে ডিএনএ এর মধ্যে এরকম পেন্টোজ সুগার থাকে, এই যে মনে আছে, ডিএনএ আরএনএ দুজনের মধ্যে এরকম পেন্টোজ সুগার থাকে। কিন্তু ডিএনএ এর পেন্টোজ সুগার আর আরএনএ এর পেন্টোজ সুগারের মধ্যে কি ডিফারেন্স? এই যে দেখো, ডি আরএনএ এর পেন্টোজ সুগারে 2 নাম্বার কার্বনে কি আছে? ওএইচ। কিন্তু ডিএনএ 2 নাম্বার কার্বনে ওএইচ না কি আছে? শুধু এইচ, মানে এখানে ও নাই। এবার ও মানে কি? অক্সিজেন। ইয়েস অর নো? ও মানে হচ্ছে অক্সিজেন। এবার অক্সিজেন হচ্ছে ভেরি রিঅ্যাক্টিভ, জানো তো? অক্সিজেন কিন্তু ভেরি রিঅ্যাক্টিভ। তাহলে অক্সিজেন যদি থাকে তাহলে গোটা সুগারটাই অনেক রিঅ্যাক্টিভ হয়ে যাবে। ইয়েস অর নো? সুগারটা যদি রিঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে গোটা আরএনএটাই রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আরএনএ খুব আনস্টেবল। কিন্তু ডিএনএ তে তো অক্সিজেন নাই, তাই ওর সুগারটাও কি বলতো? স্টেবল সুগার। তাই গোটা ডিএনএ স্ট্রাকচারটাও খুবই কি বলতো? স্টেবল। এটা কিন্তু এই জায়গাটায় লুকিয়ে আছে এই ব্যাপারটা। হ্যাঁ, 2'OH, এই যে 2'OH, আরএনএ তে 2'এ OH থাকে, ডিএনএ তে 2'এ ও থাকে না। ও হচ্ছে ভেরি রিঅ্যাক্টিভ, সেই জন্য আরএনএ ও রিঅ্যাক্টিভ। বুঝা গেল? দেখো এই ব্যাপারটাও এখানে লেখা আছে, এইটা এখান থেকে জিনিসটা দেখে নাও। এই যে দেখো এখানে লেখা আছে ফার্দার 2'OH group present in at every nucleotide in RNA is a reactive group and makes RNA labile, মানে unstable বানিয়ে দেয়, and easily degradable। আরএনএ খুব সহজেই ভেঙে যায়, আর সেই জন্য আরএনএ এর মধ্যে আরএনএ known to be catalytic, hence reactive। এই যে আরএনএ যে ক্যাটালাইটিক, বলো তো কোন আরএনএ ক্যাটালাইটিক? এখনই করালাম। এই যে দেখো তো এখানে কোথায় ক্যাটালিস্ট লেখা আছে? কোথায় ক্যাটালিস্ট? আরএনএ হচ্ছে ক্যাটালিস্ট। তার মানে কেন? কারণ ওর ওর মধ্যে ও 2'এ কি আছে? ওএইচ গ্রুপ আছে, তো ক্যাটালিস্টের মতো রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি করতে পারে। সেই জন্য আরএনএ কিন্তু অত স্টেবল না। বুঝা গেল তো? আর ডিএনএ সেই জন্য অন দি আদার হ্যান্ড, দেখো ডিএনএ কেমিক্যালি ইজ লেস রিঅ্যাক্টিভ এন্ড স্ট্রাকচারালি মোর স্টেবল। সেই জন্য ডিএনএ কি বলতো? বেটার জেনেটিক মেটেরিয়াল। আচ্ছা, এইবার বলো তো তোমাদের, তোমার এইটা মনে আছে কিনা? হ্যাঁ, এই যে দেখো তো, ডিএনএ এর মধ্যে পিউরিন পিরিমিডিন গুলো মনে আছে ডিএনএ আরএনএ? এই যে দেখে নাও, অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন ইউরাসিল, হ্যাঁ কি না? তো অ্যাডিনিন গুয়ানিন এগুলাকে বাদ দাও, অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন, অ্যাডিনিন গুয়ানিন আর সাইটোসিনকে তুমি বাদ দাও। তুমি মেন ফোকাস করো হচ্ছে থাইমিনে আর ইউরাসিলে। থাইমিন কিসের মধ্যে পাওয়া যায়? থাইমিন পাওয়া যায় ডিএনএ এর মধ্যে। আর ইউরাসিলকে কিসের মধ্যে পাওয়া যায়? আরএনএ এর মধ্যে, হ্যাঁ কি না? তো থাইমিন আর ইউরাসিলের স্ট্রাকচার দুটো দেখো একই রকম প্রায়, খালি ইউরাসিলে 5 নাম্বার পজিশনে কিছুই নাই, কিন্তু থাইমিনে 5 নাম্বার পজিশনে দেখো একটা মিথাইল গ্রুপ আছে, হ্যাঁ কি না? এই মিথাইল গ্রুপটা থাকার জন্য থাইমিন হচ্ছে ভেরি স্টেবল। মিথাইলটা কি বললাম? ভেরি স্টেবল। এবার মিথাইল কোথায় আছে? ডিএনএ তে না আরএনএ তে? ডিএনএ তে। তাহলে ডিএনএও স্টেবল হয়ে গেল কিনা?
হ্যাঁ, তো এইটা হচ্ছে আর একটা পয়েন্ট যে আরএনএ তে থাকে ইউরাসিল আর ডিএনএ তে থাকে হচ্ছে থাইমিন, যেখানে থাইমিনটা ডিএনএ কে অ্যাডিশনাল স্টেবিলিটি দেয়। বুঝা গেল? দেখো এখানে লাস্টের এই পয়েন্টটা, যে ইনফ্যাক্ট দ্য প্রেজেন্স, এই যে দ্য ইনফ্যাক্ট দ্য প্রেজেন্স অফ থাইমিন এট দ্য প্লেস অফ ইউরাসিল অলসো কনফার্স অ্যাডিশনাল স্টেবিলিটি টু ডিএনএ। পারবা? নেক্সট চলে আসো 3 নাম্বার পয়েন্ট, মিউটেশন হওয়ার। এই যে দেখো 3 নাম্বার পয়েন্টে কি লেখা ছিল, কে মিউটেশন হতে পারবে, কিন্তু মিউটেশনটা কিরকম হতে হবে, স্লো হতে হবে। এবার বলো, কে স্লো মিউটেশন হবে, ডিএনএ না আরএনএ? অবশ্যই ডিএনএ স্লো মিউটেশন হবে। আরএনএ কেন তাড়াতাড়ি মিউটেশন হবে, কারণ এখনই শিখালাম আরএনএ কি আনস্টেবল, সেই জন্য আরএনএ মিউটেট এট ফাস্টার রেট। সেই জন্য স্যার যাদের আরএনএ হচ্ছে তোমার জেনেটিক মেটেরিয়াল, কাদের, কিছু কিছু ভাইরাসদের, তো ওদের আরএনএও খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, তাই ভাইরাসটাও খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে লেখা আছে, ভাইরাসেস হ্যাভিং আরএনএ জিনোম এন্ড হ্যাভিং শর্টার লাইফ স্প্যান মিউটেট এন্ড ইভলভ ফাস্টার। যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের একটা ভ্যাকসিন বানালো, ভাইরাসগুলো যখনই দেখলো যে মানে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর আরএনএ রিয়াক্ট করে চেঞ্জ হয়ে গেল, ভাইরাসটাও পাল্টে গেল, আর ওই ভ্যাকসিনটা আর কাজ করতেছে না। তার জন্য আবার নতুন ভ্যাকসিন, আবার মিউটেট হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল কি বললাম, আরএনএ, আর আরএনএ তে কি থাকে, 2' OH, সেই জন্য আরএনএ ভেরি রিয়াক্টিভ। আর আরএনএ রিঅ্যাক্টিভ হওয়ার জন্য আরএনএ এর যে মিউটেশনটা স্লো হবে না ফাস্ট হবে, ফাস্ট মিউটেশন হয়। ফাস্ট মিউটেশন হওয়ার জন্য খুব তাড়াতাড়ি যে ইভলভ ফাস্টার, তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় ভাইরাসগুলো। তাহলে স্টেবিলিটির থেকে দেখতে গেলে ডিএনএ হচ্ছে বেশি স্টেবল। আমাদের ক্ষেত্রে স্যার, ঠিক আছে স্যার, ভাইরাসের তাড়াতাড়ি মিউটেশন হয়ে গেল ভালো কথা, আমাদের ক্ষেত্রে তাড়াতাড়ি মিউটেশন হলে কি হতো, ক্যান্সার হয়ে যেত বা অনেক অন্য রকমের কমপ্লিকেশন চলে আসতো। তাই আমাদের ক্ষেত্রে মিউটেশনটা হওয়া উচিত কি বলতো, স্লোলি হওয়া উচিত, স্টেবল ভাবে হওয়া উচিত। আচ্ছা, তাহলে এখনই তোমাকে শিখালাম যে আরএনএ ডাইরেক্ট প্রোটিন বানায়, তাই কি না? কোন কোন আরএনএ ইনভলভ থাকে, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। বেশিরভাগ আরএনএ গুলাই ইনভলভ থাকে প্রোটিন বানানোর জন্য। ডিএনএ তাহলে কি করে স্যার, ডিএনএ তো শুধুমাত্র কোড, মানে যে ইনফরমেশনটাকে ক্যারি করে। ডিএনএ কে আগে বানাতে হবে আরএনএ, তাই কি না? সেই এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ মিলে বানাবে হচ্ছে প্রোটিন। তাহলে কি বলতো, আরএনএ ডাইরেক্ট প্রোটিন বানায়, কিন্তু ডিএনএ কে আরএনএ এর উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয়। ডিএনএ however is dependent on RNA for protein synthesis, for synthesis of protein, হ্যাঁ কি না? আর গোটা এখনই শিখালাম প্রোটিন সিনথেসাইজিং মেশিনারিটা কাকে ঘিরে বেস করা, ইভলভড অ্যারাউন্ড কি, আরএনএ, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ কে ঘিরে। তাহলে তো স্যার আরএনএ জিতে গেল এখানে, কিন্তু আরএনএ জিতলেও লাস্টে এখানে কি লেখা আছে, বাট ডিএনএ being more stable is preferred for storage of genetic information। ডিএনএ কি অনেক বেশি স্টেবল হওয়ার জন্য ডিএনএ কেই এনভায়রনমেন্ট চুজ করেছে। কিন্তু তুমি যদি জেনেটিক ইনফরমেশন ট্রান্সমিট করতে চাও, তাহলে আরএনএ আবার বেটার। যেমন ভাইরাস, তোমাদেরকে আগেও শিখিয়েছি, ভাইরাসের যাদের আরএনএ থাকে তারা নিজেদের জেনেটিক মেটেরিয়াল ব্যাকটেরিয়াকে দিয়ে দেয়, হ্যাঁ কি না? তখন ব্যাকটেরিয়াটা ট্রান্সফর্ম হয়ে যেতে পারে, ট্রান্সমিশন হয়ে যায়। তাহলে ভালো কথা, আরএনএ, আরএনএ ওয়ার্ল্ডে তাহলে কি লেখা আছে, আরএনএ ওয়াজ দ্য ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল। পৃথিবীতে প্রথমে আরএনএ এসেছিল, ডিএনএ বলে কিছু ছিল না। তারপরে হচ্ছে বেশিরভাগ কাজ, যেমন মেটাবলিজম, ট্রান্সলেশন, স্প্লাইসিং, এরকম অনেক মেটাবলিক কাজ আছে আমাদের, সেগুলো কাকে বেস করে, ইভলভড অ্যারাউন্ড আরএনএ। তারপরে আরএনএ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল রিঅ্যাকশন করে। তারপরে হচ্ছে আরএনএ কিন্তু প্রোটিন করতে পারে না।
কিন্তু আরএনএ বিং ক্যাটালিস্ট, আরএনএ কি রিঅ্যাক্টিভ, সেই জন্য আরএনএ কি আনস্টেবল। সেই জন্য ডিএনএ হ্যাজ ইভলভড ফ্রম আরএনএ উইথ কেমিক্যাল মডিফিকেশন দ্যাট মেক্স ইট মোর স্টেবল। কি বোঝা গেল? আর এইখানে একটা দারুণ জিনিস লেখা আছে যে লাস্টের পয়েন্টটাতে, লাস্টের পয়েন্টে কি লেখা আছে দেখো, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। এবার এইদিকে আছে মনে করো অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আবার মনে করো সাইটোসিন, থাইমিন, অ্যাডিনিন, এরকম করে কিছু একটা আছে। তারপরে তাহলে অ্যাডিনিন থাকলে এইদিকে কি থাকবে থাইমিন, এইদিকে কি থাকবে সাইটোসিন, এইদিকে কি অ্যাডিনিন, এইদিকে কি গুয়ানিন, এইদিকে কি গুয়ানিন, এইদিকে কি অ্যাডিনিন, এইদিকে কি থাইমিন। যদি কোনো কারণে ধরে নাও এইখানে, ধরে নাও এই 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 স্ট্র্যান্ডটা চেঞ্জ হয়ে গেল, এটা গুয়ানিনটা বদলে থাইমিন হয়ে গেল, কিন্তু ডিএনএ কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড না ডাবল স্ট্র্যান্ডেড? অবশ্যই ডাবল স্ট্র্যান্ডেড। তো গুয়ানিন চেঞ্জ হয়ে থাইমিন হোক, কিন্তু এইদিকে কে আছে সাইটোসিন, সাইটোসিন কি কখনো থাইমিনের সাথে লাগবে? লাগবে না, ও থাইমিনকে অ্যাকসেপ্টই করবে না। তো যদি কোনো কারণে এটা চেঞ্জ হয়েও যায়, ডিএনএ এর একটা প্রসেস হয় ডিএনএ রিপেয়ারিং, ডিএনএ রিপেয়ার বলে একটা প্রসেস হয় যেখানে ডিএনএটা কন্টিনিউয়াসলি কিছু প্রোটিন দিয়ে চেকিং হতে থাকে, যে যদি কোনো কারণে গুয়ানিনটা থাইমিন হয়েও যায়, ওটা লাগতে পারবে না, তখন আবার ঘুরে ডিএনএ রিপেয়ার করে ওটা আবার গুয়ানিনই চলে আসবে। তো এই, কিন্তু আরএনএ কি, আরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আরএনএ অ্যাডিনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, অ্যাডিনিন। এখানে যদি সাইটোসিন একবার চেঞ্জ হয়ে যায়, ওর অপোজিটে তো আর কেউ নাই যে ওকে আটকাবে, ডিএনএ তো অপোজিটে তো একজন ছিল। তো এখানে রিপেয়ার বলে কোনো প্রসেস এখানে হয় না। কি বুঝলা? তো দেখো এখানে লাস্টে এই পয়েন্টটা লেখা আছে যে ডিএনএ বিং ডাবল স্ট্র্যান্ডেড and having complementary strand further resist changes by evolving a process of repair, ডিএনএ রিপেয়ারিং বলে একটা প্রসেস হয়। ওই জন্য আরএনএ আমাদের জেনেটিক মেটেরিয়াল না। কে আমাদের জেনেটিক মেটেরিয়াল? ডিএনএ। তাহলে আমাদের সেন্ট্রাল ডগমা, ওই যে ওই আগেও ওই পেজটাতে একটু আগেই দেখালাম যে সেন্ট্রাল ডগমার স্টেপ গুলো কি কি। প্রথমে ডিএনএ থেকে ডিএনএ হবে, যেটাকে বলে রেপ্লিকেশন। তারপরে ডিএনএ থেকে আরএনএ হবে, যেটাকে বলে ট্রান্সক্রিপশন। তারপরে আরএনএ থেকে প্রোটিন হবে, যেটাকে বলে ট্রান্সলেশন। তাহলে কয়টা স্টেপে হচ্ছে? এক, দুই, তিনটা স্টেপে হচ্ছে, নাকি না? তাহলে আমরা সেন্ট্রাল ডগমার ফার্স্ট স্টেপ কি? রেপ্লিকেশন। তাহলে আমরা এখন রেপ্লিকেশন করব। কি বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে স্যার ডিএনএ রেপ্লিকেশনের কনসেপ্টটা কে দিয়েছিল? ওই যে যারা ডিএনএ এর স্ট্রাকচার আবিষ্কার করেছিল, ওয়াটসন এন্ড ক্রিক, ওরাই স্ট্রাকচার আবিষ্কার করার পরে ইমিডিয়েটলি প্রপোজড রেপ্লিকেশন অফ ডিএনএ। ডিএনএ যদি ডাবল স্ট্র্যান্ডেড হয়, তার মানে ওর রেপ্লিকাও তৈরি হতে পারে। মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হতে পারে। ওরা কি বলেছিল? যে ইট হ্যাজ নট এসকেপড আওয়ার নোটিস দ্যাট দ্য স্পেসিফিক পেয়ারিং উই হ্যাভ postulated immediately suggests a possible copying mechanism for genetic material. Watson and Crick 1953। তোমাকে এটা মুখস্থ করতে হবে না, এমনি জাস্ট জেনে রাখো। বুঝা গেল? এটা হচ্ছে ডিসকভারি অফ ডিএনএ রেপ্লিকেশন, কারা ডিসকভারি করেছিল। আর এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের নেচার। ডিএনএ রেপ্লিকেশনের নেচারটা কিরকম লেখা আছে? সেমি কনজারভেটিভ। ওয়ার্ডটা কি লেখা আছে বলো? সেমি কনজারভেটিভ। এবার সেমি কনজারভেটিভ মানে কি স্যার? ভালো করে শোনো। ধরো না আমি তোমাকে বললাম এটা একটা ডিএনএ, দেখো ভাবো এটা হচ্ছে একটা ডিএনএ। ডিএনএ যখন রেপ্লিকেশন হয়, তখন কি হয় যে একটা হচ্ছে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, উল্টা হয়। তো এই স্ট্র্যান্ড দুটো সেপারেট হয়ে যায়, 5 প্রাইম টু 3 প্রাইম
3' টু 5', সেপারেট হয়ে গেল। এবার এখানে কিছু আমি বেস পেয়ারিং করে দিই, মনে করো অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অ্যাডিনিন থাকলে এদিকে থাইমিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, থাইমিন থাকলে অ্যাডিনিন, সাইটোসিন থাকলে গুয়ানিন। তাহলে এই 5' টু 3' কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর এখানে কি আছে? থাইমিন, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, তাই তো? এবার কি হবে যে এই বেস, এই স্ট্র্যান্ডটা, এবার এই স্ট্র্যান্ড গুলো এবার টেমপ্লেট স্ট্র্যান্ডের মতো কাজ করে। টেমপ্লেট স্ট্যান্ড কি? তোমরা হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তি বানানো দেখেছো? আগের থেকে একটা ছাঁচ থাকে, ওই ছাঁচের মধ্যে মাটি লাগিয়ে মুখটা বানানো হয়। ছাঁচকে ইংলিশে বলে টেমপ্লেট। ছাঁচকে ইংলিশে কি বলে? টেমপ্লেট। তার মানে এই স্ট্যান্ডটা হয়ে গেল একটা টেমপ্লেট, আর এই স্ট্যান্ডটা হয়ে গেল একটা টেমপ্লেট। টেমপ্লেট এবার কেন বলছে দেখো, যখন এই স্ট্র্যান্ডকে বেস করে নতুন আর একটা ডিএনএ স্ট্র্যান্ড হবে, তখন অ্যাডিনিনের অপোজিটে কে আসবে? থাইমিন। গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন। তাহলে এইটাকে বেস করে এটা তৈরি হলো। তার মানে এটা টেমপ্লেট, মানে ছাঁচ, আর এটা হচ্ছে তুমি বানালা। তাহলে এটা টেমপ্লেট হলে এইদিকে বেস পেয়ারিং হবে। থাইমিন থাকলে অ্যাডিনিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, অ্যাডিনিন থাকলে থাইমিন, গুয়ানিন থাকলে সাইটোসিন। এটা যদি 5' টু 3' হয়, এটা হবে 3' টু 5'। আর এটা যদি 3 টু 5 হয়, এটা হবে 5' টু 3'। তাহলে দেখো, ছিল একটা ডিএনএ, ওখান থেকে কটা ডিএনএ হয়ে গেল? দুটা ডিএনএ। কিন্তু দেখার বিষয় হচ্ছে এখানে যে ব্লু কালারের যে স্ট্র্যান্ড গুলো, ব্লু কালারের স্ট্র্যান্ড গুলো এই আগের ডিএনএটা থেকে এসছে। এই আগের ডিএনএটাকে যদি আমি প্যারেন্ট ডিএনএ বলি, আর পরের ডিএনএ গুলোকে যদি আমি ডটার ডিএনএ বলি, পরের ডিএনএ গুলোকে যদি আমি ডটার ডিএনএ বলি, তাহলে ডটার ডিএনএ এর মধ্যে দেখো তো হাফ অ্যামাউন্ট অফ ডিএনএ কামিং ফ্রম দ্য প্যারেন্ট। ব্লু কালারেরটা ফলো করো, এটার হাফ প্যারেন্ট থেকে আসলো, আর এটার হাফ কি প্যারেন্ট থেকে আসলো, একই না? আর বাকি হাফটা নতুন করে তৈরি হচ্ছে, বাকি হাফটা নতুন করে তৈরি হচ্ছে। তাহলে হাফ অ্যামাউন্ট অফ ডিএনএ ইনট্যাক্ট থাকছে। তাহলে হাফের আর একটা নাম কি? সেমি। আর ইনট্যাক্ট থাকা মানে, প্রিজার্ভ থাকা মানে কি? কনজার্ভ করা। সেমি কনজারভেটিভ। জিনিসটা বুঝতে পারলা তো? ডিএনএ রেপ্লিকেশন এইভাবেই হয়। যখন রেপ্লিকেশন হয়, প্যারেন্ট স্ট্র্যান্ড দুটো সেপারেট হয়ে যায়, আর এক একটা স্ট্র্যান্ড টেমপ্লেটের মতো কাজ করে, ওটাকে বেস করে নতুন আর একটা স্ট্র্যান্ড হয়। তাহলে কি হচ্ছে? হাফ অ্যামাউন্ট অফ প্যারেন্ট ডিএনএ ডটার ডিএনএ এর মধ্যে ইনট্যাক্ট থাকছে। সেই জন্য এটাকে কি বলে? সেমি কনজারভেটিভ প্রসেস। কিন্তু মনে করো এছাড়াও আরো অনেক, সেমি কনজারভেটিভ ছাড়াও আরো আছে। আহ, তোমার কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশনও হয়, আবার ডিসরাপটিভ ডিএনএ রেপ্লিকেশনও হয়, কিন্তু ওগুলো তোমাদের সিলেবাসে নেই। তুমি এটা বুঝতে পারলা কিনা বলো? ঠিক তো? তাহলে দেখো এখানে লেখা আছে যে ডিএনএ রেপ্লিকেশন কেন সেমি কনজারভেটিভ। কারণ এখানে হচ্ছে এই যে each DNA molecule would have one parental and one new synthesized strand। একটা মানে হাফ প্যারেন্টাল থেকেই আসবে, হাফটা নতুন তৈরি হবে। এই জন্য এটাকে কি বলে? সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। তো স্যার, সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন তো হয়, তার এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ আছে? অবশ্যই আছে। সেমি কনজারভেটিভ এক্সপেরিমেন্টাল মানে ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ, তার এক্সপেরিমেন্টাল প্রুফ। এই এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল এস্টেরিচিয়া কোলাই বলে একটা ব্যাকটেরিয়ার উপর। একটা ব্যাকটেরিয়ার উপরে এটা করা হয়েছিল। এস্টেরিচিয়া কোলাইকে শর্টে কোলাইও বলে। পরে এই এক্সপেরিমেন্টটা হায়ার অর্গানিজম যেমন প্ল্যান্টস, হিউম্যান সেল এগুলোতেও করেছিল। স্যার, এক্সপেরিমেন্টটাতে কি কে করেছিল? ম্যাথিউস মেলসন এন্ড ফ্র্যাঙ্কলিন স্টার। মেসেলসন এন্ড স্টার। কত সালে করেছিল? 1958 এ করেছিল। আর এক্সপেরিমেন্টটা তোমাকে পড়তে হবে এই দুটা স্টেপে পড়তে হবে, একটা দুটা।
আর তার জন্য তোমাকে ছবি দেখতে হবে, এই যে এই ছবিটা। ক্লিয়ার এটুকুনি? তাহলে চলে আসি। তাহলে দেখো তো, এটাতে যাওয়ার আগে তোমাকে আগে আমি বলে দিই, ডিএনএ এর যে ইয়েগুলো হয়, নাইট্রোজেন বেসগুলো হয়, ডিএনএ এর যে নাইট্রোজেন বেসগুলো, এই যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এটা এক্সপেরিমেন্টটাতে যাওয়ার আগে আগে এই জিনিসটা আগে দরকার খুব। ঠিক আছে? Anyway, ছাড়ো। এই এক্সপেরিমেন্টটাতে দেখো তো, অ্যাডিনিনের মধ্যে এক্সপেরিমেন্টটাতে যাওয়ার আগে তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে দেখো তো, অ্যাডিনিন বলো, গুয়ানিন বলো, সাইটোসিন বলো, থাইমিন বলো, পাশে ইউরাসিলের ছবিটা আছে, ওটা দেখ। এই একটা দেখলেই হবে। দেখো তো প্রত্যেকটা নাইট্রোজেন বেসের মধ্যে কি আছে এগুলা। এন মানে কি বলতো? এগুলো নাইট্রোজেন। এগুলো কি বলতো? নাইট্রোজেন। তার মানে আমি বলতে পারি ডিএনএ এর বা আরএনএ এর মধ্যে নাইট্রোজেন আছে। ইয়েস অর নো? তাহলে এই জিনিসটা জেনে নিয়ে আমরা এবার সেমি কনজারভেটিভের যে এক্সপেরিমেন্ট, ওটাতে আমরা এবার ঢুকবো। মনে রাখবা ডিএনএ এর মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। তা এক্সপেরিমেন্টটা হচ্ছে অনেকটা এরকম, যে তুমি একটা ইকোলাই নিলা। হ্যাঁ, তুমি মনে করো একটা ইকোলাই ব্যাকটেরিয়া নিলা, ভাবো এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়া। তো ওর মধ্যে তো ডিএনএ আছে, একই না? আর এখনই আমি তোমাকে বললাম কি, ডিএনএ যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন হয়, ওর মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে, একই না? এবার নর্মালি নাইট্রোজেনের মাস নাম্বার কত? 14, তাই তো? এটা নর্মাল নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেনের আরেকটা আইসোটোপ হয় N15। তো নর্মাল নাইট্রোজেনটা একটু হালকা হয়, লাইট, কিন্তু N15টা একটু ভারী হয়, হেভি। এটুকুনি ক্লিয়ার? তো তুমি কি করলা, তুমি ইমাজিন করো এই ইকোলাই এর যে ডিএনএটা, এই ডিএনএ এর মধ্যে নর্মাল নাইট্রোজেন আছে। তাহলে নর্মাল নাইট্রোজেন আছে মানে হালকা নাইট্রোজেনটা আছে। হালকা নাইট্রোজেন যদি থাকে তার মানে ডিএনএটাও হালকা হবে, লাইট হবে। ইয়েস অর নো? এবার তুমি কি করলা, একটা কালচার মিডিয়াম বানালা। একটা কালচার মিডিয়াম এরকম করে বানালা। এই কালচার মিডিয়ামের মধ্যে তুমি নিয়ে নিলা অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যেও নাইট্রোজেন আছে, কিন্তু তুমি কি করবা, এই নাইট্রোজেনটা হালকা নাইট্রোজেন না নিয়ে ভারী নাইট্রোজেনটা নিয়ে নিলাম, মানে 15টা নিয়ে নিলাম। বললাম না? তাহলে নাইট্রোজেন 15টা হালকা না ভারী? ভারী। ভারী। তাহলে এইরকম কন্ডিশনে তুমি এই ইকোলাইটাকে দিয়ে দিলা। বুঝা গেল? তাহলে এই ইকোলাই মাল্টিপ্লাই করে যখন আরো অনেক ছোট ছোট ইকোলাই হবে, আরো অনেক ছোট ছোট ইকোলাই হবে, তাদের যে নতুন ডিএনএটা তৈরি হবে, সেই ডিএনএটা হালকা হবে না ভারী হবে? কেন হবে ভারী? কারণ ওকে কোন কিরকম কন্ডিশনে গ্রো করা হয়েছে, যে এমন একটা কন্ডিশন যেখানে নাইট্রোজেনটা ভারী নাইট্রোজেন দেওয়া আছে। তার মানে এই ডিএনএ গুলোর মধ্যে N15 আছে। ইয়েস অর নো? এবার ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড, হ্যাঁ কি না? ডাবল স্ট্র্যান্ডেড মানে একটা স্ট্র্যান্ডের মধ্যেও N15 ঢুকে গেছে, আর একটা স্ট্র্যান্ডের মধ্যেও
N15 ঢুকে গেছে। তার মানে আমি N15 দুবার লিখবো, N15 N15। এই ধরনের ডিএনএ কি হয়ে গেল, হেভি ডিএনএ হয়ে গেল। বুঝা গেল ব্যাপারটা? তাহলে তুমি যদি একটা সেন্ট্রিফিউগেশন মেশিনের মধ্যে এই ব্যাকটেরিয়া গুলোকে নিয়ে, ধরো এই যে একটা টেস্ট টিউবের মধ্যে ব্যাকটেরিয়ার সলিউশন গুলো নিয়ে তুমি শুধু ওর ডিএনএ গুলোকে সেপারেট করলা, তুমি শুধু মনে করো এখানে যে ব্যাকটেরিয়া গুলো যে আছে, তুমি এগুলোকে কি করলা, সেন্ট্রিফিউগেশন করলা। হ্যাঁ, তুমি ডিএনএ গুলোকে কিভাবে সেপারেট করলা, সেন্ট্রিফিউগেশন করে তুমি ডিএনএ গুলোকে সেপারেট করলা। তাহলে সেন্ট্রিফিউগেশন করলে ডিএনএ গুলো যদি, যেহেতু ভারী, তো ডিএনএ গুলো একেবারে বটমের দিকে চলে আসবে, ইয়েস অর নো? তার মানে বটমের দিকে চলে আসছে, মানে এগুলো হচ্ছে হেভি ডিএনএ। তাহলে হেভি ডিএনএ কে এখনই কিভাবে লিখতে হয় বললাম, যেহেতু দুটা স্ট্র্যান্ড, তাই N15 N15 এইভাবে লিখতে হয়, যেহেতু ডিএনএ দুটা স্ট্র্যান্ড। আর এইখানে যে সলিউশনটা নেওয়া হয়েছে, এই সলিউশনটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইড, CaCl2। এটা অত ইম্পর্টেন্ট না, তুমি এটা বোঝো, ডিএনএ গুলো ভারী হওয়ার জন্য ডিএনএ গুলো নিচের দিকে ডিপোজিট হয়ে গেল। কেন ডিএনএ গুলো ভারী হয়ে গেল, কারণ হেভি নাইট্রোজেন গুলো তোমার হেভি নেওয়া হয়েছিল, NH4Cl টা হেভি নেওয়া হয়েছিল, ইয়েস অর নো? তাই দেখো, প্রথম যে জায়গাটা ব্যাপারটা, এই যে দেখো ফার্স্ট যে ছবিটা, এইটা দেখো, যে প্রথমে ব্যাকটেরিয়া গুলোকে এমন কন্ডিশনে গ্রো করানো হলো, NH4Cl এর মধ্যে থাকা এনটা হচ্ছে ভারী ছিল, বুঝলা তো? ভারী থাকার জন্য এই ব্যাকটেরিয়ার ডিএনএ গুলো দেখো ভারী হয়ে গেল, N15 ডিএনএ। এবার ভারী হয়ে গেলে দেখো একদম নিচের দিকে ব্যান্ডটা তৈরি হয়েছে, সেন্ট্রিফিউগেশন করার পরে একদম নিচের দিকে বটমের দিকে ডিএনএ এর ব্যান্ড গুলো পাওয়া যাচ্ছে। আর দুইবার N15 কেন লেখা বলো তো? কারণ ডিএনএ কয় স্ট্র্যান্ডেড, ডাবল স্ট্র্যান্ডেড, তো দুটাই তো N15, একবার N15 একটা স্ট্র্যান্ডকে বোঝাচ্ছে, আর একটা N15 আর একটা স্ট্র্যান্ডকে বোঝাচ্ছে, ওই জন্য N15 দুবার লেখা। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, এইবার তুমি এবার কন্ডিশনটাকে এবার একটু চেঞ্জ করে দাও। তুমি এবার এমন একটা কন্ডিশন নাও, তুমি এবার এমন একটা কন্ডিশন নাও যেখানে কালচার মিডিয়ামে NH4Cl টা যে নিলা, এটা নর্মাল, এবার এন নিলা, মানে N14 নিলা। তাহলে N14 কি হালকা, ইয়েস অর নো? N14 এবার হালকা, আচ্ছা ভালো কথা। তাহলে এবার এই যে আগের স্যাম্পেলে যে যেই ইকোলাই এর বাচ্চাগুলো হলো, যাদের মধ্যে হেভি ডিএনএ আছে, এবার এই ইকোলাই গুলোকে নিয়ে তুমি এই সলিউশনে দিয়ে দাও। বুঝা গেল? এই ইকোলাই গুলোকে নিয়ে এখানে দিয়ে দিলাম, তাহলে এরা যখন রেপ্লিকেট করবে, এদের যখন বাচ্চা হবে, হ্যাঁ কি না? বাচ্চা হলে ওদের মধ্যে হালকা নাইট্রোজেনটা ঢুকে যাবে, মানে N14টা ঢুকে যাবে, ইয়েস অর নো? এবার আমি তোমাকে আজকেই শুরুতে এইভাবে জিনিসটা শিখালাম, রেপ্লিকেশন কিভাবে হয়। যে মনে করো দুটা ডিএনএ ছিল, দুটা ডিএনএ আগে সেপারেট হয়ে যায়, তারপরে এগুলা টেমপ্লেট হিসাবে কাজ করে, সেটাকে বেস করে নতুন আর একটা স্ট্র্যান্ড তৈরি হয়, হ্যাঁ কি না? এবার এই যে ইকোলাইয়ের যে ডিএনএটা, যেটা আমি আগের থেকে নিয়েছিলাম, আগের পার্টের থেকে নিয়েছিলাম, এখানে ডিএনএ গুলো কেমন ছিল, N15 ওয়ালা ডিএনএ ছিল, হ্যাঁ কি না? কিরকম ছিল? N15 N15 ওয়ালা ডিএনএ। এবার আমি তোমাকে আজকে শুরুতে কি শিখেছি, যে এই N15 ওয়ালা ডিএনএ গুলো কি হবে, প্রথমে সেপারেট হবে, একটা N15 আর একটাও N15। এবার তাকে বেস করে নতুন আর একটা ডিএনএ হবে। হ্যাঁ, এবার নতুন ডিএনএটা যে তৈরি হবে, ওর মধ্যে কোন নাইট্রোজেন ঢুকবে, হালকাটা না ভারীটা? হালকাটা, কারণ এখন মিডিয়ামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এটাই একটা N15 হতে পারে, আর একটা তাহলে কি হলো, N14।
আর একটা তাহলে কি হলো, N14 হলো। তাহলে N15 N14 মানে তাহলে এটাকে কিরকম ডিএনএ বলবো, হাইব্রিড ডিএনএ বলবো। এটাকে কি বলবো, হাইব্রিড ডিএনএ বলবো। তাহলে কটা তৈরি হলো হাইব্রিড ডিএনএ, এখানে একটা এখানে একটা, তার মানে 1:1, হাফ হাফ তৈরি হলো। এবার এই সলিউশনটাকে যদি আমরা সিজিয়াম ক্লোরাইডের মধ্যে নিয়ে সিএস Cl2 সলিউশনের মধ্যে নিয়ে এই ব্যাকটেরিয়া গুলোকে নিয়ে যদি আমি সেন্ট্রিফিউগেশন করি, তাহলে ডিএনএ এর ব্যান্ডটা একদম নিচেও তৈরি হবে না। কেন, কারণ নিচে কখন তৈরি হয়, যদি হেভি হয়। কিন্তু এগুলো কি একদম হেভি, এগুলো তো মানে হেভিও না হালকাও না, মাঝামাঝি। হেভি হলে একদম নিচে হতো, হালকা হলে অনেক উপরে হতো, কিন্তু এগুলা কি হাইব্রিড। তাহলে একদম নিচেও না একদম উপরেও না, কোথায় তৈরি হবে, মাঝামাঝি তৈরি হবে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে মাঝামাঝি ডিএনএ এর ব্যান্ড গুলো আমি পাবো সেন্ট্রিফিউগেশন করে, ডিএনএ গুলো একদম নিচেও না একদম উপরেও না, মাঝামাঝি একটা জায়গায় গিয়ে জমবে। তাহলে এগুলাতে আগেরটাতে যেরকম N15 লিখেছিলাম, এটাতে কি লিখবো, N15 N14 ওয়ালা ডিএনএ, মানে হাইব্রিড ডিএনএ লিখবো। ইয়েস অর নো, হাইব্রিড ডিএনএ লিখবো। এটা ছিল হেভি ডিএনএ, এটা হয়ে গেল হাইব্রিড ডিএনএ। ভালো কথা। এইবার লাস্ট সেটআপে আমি কি করব, এবার তুমি আবার এই সেম এনভায়রনমেন্টই নাও, বা ওই এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করলা না, যা যেটা খুশি তুমি নতুন করে আর একটা বানাতে পারো, বা ওটার থেকে তুমি আবার করতে পারো। এবার এইখানে NH4Cl নিলাম, কিন্তু এখানে এনটা ওটাই রাখলাম, হালকাটাই রাখলাম, লাইট নাইট্রোজেনটাই রাখলাম। এই রকম কন্ডিশনে এবার তুমি এই ব্যাকটেরিয়া গুলো আবার এখানে গ্রো করাও। বুঝা গেল তো? তাহলে এই ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লাই করবে, তখন ওখান থেকে যে নতুন বাচ্চাগুলো হবে ওদের নতুন করে ডিএনএ তৈরি হবে, হ্যাঁ কি না? এবার আগের এই যে ব্যাকটেরিয়াটা যেটা আগের থেকে নেওয়া হয়েছিল, ওদের কিরকম ডিএনএ ছিল বলো, হাইব্রিড ডিএনএ ছিল। এবার হাইব্রিড ডিএনএ ছিল মানে কি, একটা ব্লু কালারের আর একটা হচ্ছে তোমার রেড কালারের। ব্লু কালারেরটা ছিল N15, আর রেড কালারেরটা কি ছিল, N14, মানে হাইব্রিড ছিল, হালকা ভারী মিশিয়ে, একই না? তাহলে এরা যখন নতুন ডিএনএ বানাবে, ডিএনএ বা নতুন ডিএনএ বানানোর রুল কি, আগে স্ট্র্যান্ড দুটো সেপারেট হবে। এই যে সেপারেট হলো, N15টা সেপারেট হলো, আর এই দিক থেকে N14টা সেপারেট হলো, হয় কি না? হয়ে যদি এগুলাকে বেস করে নতুন আর একটা ডিএনএ হয়, নতুন আর একটা ডিএনএ যদি হয়, তাহলে নতুন ডিএনএটার মধ্যে হালকা নাইট্রোজেনটা ঢুকবে না ভারীটা ঢুকবে, হালকাটা ঢুকবে, কারণ ওই কন্ডিশনেই গ্রো করা হয়েছে। তার মানে এটা কি হয়ে গেল, N14, আর এটাও কি হয়ে গেল, N14। এবার N15 N14 মানে কি, হাইব্রিড। আর N14 দুটাই হালকা, তাহলে এই ডিএনএটা কিরকম হবে, হালকা ডিএনএ হবে। বোঝা গেল? তাহলে এবার তুমি একটা সেন্ট্রিফিউগেশন মানে একটা সিজিয়াম ক্লোরাইডের সলিউশন নাও, CaCl2, তার মধ্যে এই ব্যাকটেরিয়া গুলোকে নিয়ে নাও, নিয়ে এবার এটাকে সেন্ট্রিফিউগেশন করো। সেন্ট্রিফিউগেশন করলে এবার দেখো তো, হাইব্রিড ডিএনএ গুলো আগেরটাতে কি শিখালাম, মাঝামাঝি থাকবে, থাকি না? আর লাইটটা কোথায় থাকবে, অনেক একটু ওপরে থাকবে। হাইব্রিড ডিএনএ, হাইব্রিড ডিএনএ মানে এটা N15 N14 বলা, আর লাইট ডিএনএ মানে N14 N14 বলা। তার মানে এই যখনই এই যে বেসেল সেল এন্ড স্টাহাল যখন দুইটা ব্যান্ড পেলো, তখনই বুঝলো যে ও, তার মানে এই ব্যাকটেরিয়াটা এইটার হাফ অফ দা স্ট্র্যান্ড এই প্যারেন্ট ডিএনএ থেকে এসছে, আর বাকি হাফটা এইখান থেকে এসছে। তার মানে হাফ অফ দা ডিএনএ প্যারেন্ট ডিএনএ থেকে পাচ্ছে ওরা,
তার মানে কি হাফ মানে কি সেমি, আর প্যারেন্টের ডিএনএ ইনট্যাক্ট থাকছে মানে কি কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ। কি বোঝা গেল? দেখো তো এই ব্যাপারটা, এই যে এইবার এই ছবি থেকে বুঝতে পারো কিনা, প্রথমে তো একদম শুরুতে NH4Cl টা নিয়েছিল N15 ওয়ালা, করে নিয়ে এখানে সেন্ট্রিফিউগেশন করে ভারী দিয়ে এত ভারী ডিএনএ যে একদম নিচের দিকে হচ্ছিল, তাই কি না? কিন্তু যখন ওদেরকে NH4Cl, যেখানে এনটা ছিল হচ্ছে তোমার 14 ওয়ালা, সেখানে 20 মিনিট পরে যখন গ্রো করলো, তখন দেখো হাইব্রিড ডিএনএ পাচ্ছে, হ্যাঁ কি না? N14 N15 ওয়ালা, তো একদম নিচেও না একদম উপরেও না, কোথায় পাচ্ছে? মাঝামাঝিতে পাচ্ছে। দেখো এখানে হাইব্রিড ডিএনএ ছবি দেওয়া আছে, একটা N15 ওয়ালা আর একটা N14 ওয়ালা, নতুন ডিএনএটা N14 ওয়ালা, নিউটা। তাহলে N15টা কোথাকার? প্যারেন্টের, ইয়েস অর নো? তাহলে হাফ প্যারেন্ট থেকে আসছে, তার মানে কি সেমি কনজারভেটিভ। আবার এখান থেকে তুমি নতুন আবার আরেকটাতে করো, ওটাতেও তুমি NH4Cl নাও, কিন্তু ওখানে 14ই রাখো। তাহলে দেখো তো এইখানে প্রথমে তোমার এই যে এই হালকাটা এখানে আলাদা হলো, এই যে দেখো, আবার এখানে দেখো ভারীটা দেখো আলাদা হলো, এই বুঝা গেল? সেটাকে বেস করে যখন নতুন ডিএনএ হচ্ছে, হালকাটা ছিল N14, আবার নতুনটাও N14, তার মানে এটা N14 আবার এখানে ভারীটা ছিল N15, আর নতুনটা কি হচ্ছে N14। আবার এইখানে দেখো ভারীটা হচ্ছে এই যে এটা, আর হালকাটা হচ্ছে এই যে দেখো এটা। তাহলে এই ভারীটাকে বেস করে নতুন যে ডিএনএটা হবে ও N14 ওয়ালা হবে, N14 ওয়ালা হবে। আর আরেকটা হচ্ছে তোমার N15 ওয়ালা হবে। আর হালকাটাকে বেস করে দুটাই N14 ওয়ালা হবে, হ্যাঁ কি না? তার মানে এখানে দেখো N15 N14 ওয়ালা কি হাইব্রিড, হাইব্রিড গুলা মাঝখানে পেলো। আর N14 ওয়ালা ডিএনএ গুলা কি হালকা, হালকা গুলা দেখো উপরে পেলো, N14 বুঝা গেল? তাহলে এইখান থেকে তোমার এই যে এক্সপেরিমেন্ট 1 2, তারপরে হচ্ছে এই যে 3 নাম্বার পয়েন্টটা যেখানে শেষ হলো, এই যে এখানে গিয়ে তোমার কাজ শেষ। এবার তুমি এটা মনে রাখবা, স্যার এখানে 20 মিনিটই কেন? এখানে 20 মিনিটই কেন? 20 মিনিট প্লাস আরো 20 মিনিট, 40 মিনিট, 20 মিনিট করেই কেন রাখা হচ্ছে? কারণ ব্যাকটেরিয়া 20 মিনিটে গ্রো করে, মানে 20 মিনিটে ডিএনএ রেপ্লিকেশন করে। ব্যাকটেরিয়া কতক্ষণের রেপ্লিকেশন করে? 20 মিনিট করে ও রেপ্লিকেশন করে, মানে ব্যাকটেরিয়ার লাইফ স্প্যানই 20 মিনিট। ও মরে যাওয়ার আগেই ডিএনএ রেপ্লিকেশন করে দুটা ডিএনএ বানিয়ে, দুটা ব্যাকটেরিয়া বানিয়ে মরে যায়। বুঝা গেল তো? আচ্ছা, তাহলে প্রথমটাতে N15 ওয়ালা অ্যামোনিয়াম ক্লোরাইডে গ্রো করানো হলো, আর সিজিয়াম ক্লোরাইডে কিন্তু সেন্ট্রিফিউগেশন করা হয়, হ্যাঁ এদিকে দেখো। আর পরের গুলাতে কি বলতো, N14 ওয়ালা NH4Cl এ গ্রো করানো হলো। পরের গুলা কোথায় করানো হলো? মানে থার্ডেরটাও লাস্টেরটাও কোনটাতে করা হলো? ওই যে মানে ওই এক্সাক্ট ওয়ান জেনারেশন আফটার করানো, ওইটা ডিএনএ এক্সট্রাক্টেড ফ্রম আফটার অ্যানাদার জেনারেশন, দ্যাট ইজ আফটার 40 মিনিট, মানে ওই ওখান থেকে তোলা হলো না, সেম ওখানেই রাখা হলো, মানে NH4Cl এখানে এনটা 14ই রেখেছে। 20 মিনিটের পরে 40 মিনিট মানে কি ওই সেম মিডিয়াম থেকে 40 মিনিট পরে বের করে নিয়ে দেখলো, তখন দেখলো যে এরকম হাইব্রিড ডিএনএরও ব্যান্ড পাওয়া যাচ্ছে, আবার হালকা ডিএনএরও ব্যান্ড পাওয়া যাচ্ছে। হাইব্রিড ডিএনএরও ব্যান্ড পাওয়া যাচ্ছে, আবার হালকা ডিএনএরও ব্যান্ড পাওয়া যাচ্ছে। তাহলে স্যার এটা, এই রেজাল্টটা কতক্ষণ পরের রেজাল্ট? এই যে রেজাল্টটা, লাস্ট রেজাল্টটা কতক্ষণ পরের রেজাল্ট? 40 মিনিট পরে রেজাল্ট। স্যার 60 মিনিট পরে রাখলে কি রেজাল্ট হতো? স্যার 80 মিনিট পরে রাখলে কি রেজাল্ট হতো? এরকম দিবে কোয়েশ্চেন। আচ্ছা দেখো তো, এবার আমাকে এখান থেকে শুরু করো, 20 থেকে শুরু করো, হ্যাঁ।
এখন মন দিয়ে শুনবা কিন্তু 20 থেকে ব্যাপারটা এবার শুরু হলো। 20 মিনিট পরে হাইব্রিড ইস টু লাইট ডিএনএ রেশিও কত? হাইব্রিড যদি একটা ধরি, লাইট কি এখানে একটাও আছে? না, 0। এখানে হাইব্রিড আর লাইটের রেশিও কত? 1:1। 60 মিনিট পরে এটা রেশিও কত হবে? 80 মিনিট পরে এটা রেশিও কত হবে? এরকম জিজ্ঞাসা করবে এক্সামে। তাহলে কিভাবে করব স্যার? ট্রিকটা হচ্ছে এটা, ভালো করে শুনবো একবার, হ্যাঁ। একদম শুরুতে ছিল, একদম শুরুতে ছিল N15 ওয়ালা ডিএনএ, ভারী ডিএনএ, হ্যাঁ কি না? একটু রেস্ট নেবা, 5 মিনিট রেস্ট নেবা, দাঁড়াও। একটু পরেই একটু 1 সেকেন্ড দাঁড়াও। তাহলে দেখো একদম শুরুতে তো হেভি ডিএনএ ছিল N15 ওয়ালা। এইবার দেখো যখন 20 মিনিট পরে যখন গ্রো করলো, তখন এই হেভি ডিএনএ গুলো সেপারেট হয়ে গেল, কিন্তু এখন তো ওকে হালকা এনভায়রনমেন্টে করা হয়েছে, তাহলে আরেকটা ডিএনএ কি হবে? হালকা হবে। তার মানে একটা হচ্ছে N15 হচ্ছে, একটা N15 হচ্ছে, আর একটা কি হচ্ছে? N14 হচ্ছে, আর একটা N14 হচ্ছে। তার মানে এখানে সবই হাইব্রিড হচ্ছে। তাহলে এখানে হাইব্রিড ইস টু লাইট কত হলো? 1:0 হলো। ইয়েস অর নো? আচ্ছা, তারপরে আরো 20 মিনিট পরে এবার নিয়ে নাও, আবার 20 মিনিট পরে তো এদেরও ডিএনএ রেপ্লিকেশন হবে, তাহলে 20 + 20 কত হলো? 40 মিনিট। 40 মিনিট পরে এই N15 আলাদা হবে কিনা, আর এই N15 এটা আলাদা হবে কিনা, আর এই যে N14 গুলো আছে, এই N14 আলাদা হলো, আর এই যে N14 আছে, এই N14 আলাদা হলো, হ্যাঁ কিনা? এবার নতুন এগুলোকে বেস করে ডিএনএ হবে, কিন্তু কন্ডিশন তো চেঞ্জ করা হচ্ছে না। কন্ডিশন চেঞ্জ না করলে, কন্ডিশন চেঞ্জ না করলে এটা তো N15, এটা তো N15, কিন্তু বাকিগুলা, বাকি যত স্ট্র্যান্ড এগুলা যেগুলা, এগুলা সবই কি রেড কালারের দেওয়া, মানে কি এগুলা N14 ওয়ালা, ইয়েস অর নো? N14 ওয়ালা, এটাও N14 ওয়ালা। তাহলে N14 N15 মানে এটা হাইব্রিড, N15 N14 মানে কি এগুলা হাইব্রিড, আর বাকি এই দুটা কি লাইট, হালকা। তাহলে এখানে হাইব্রিড ইস টু লাইট কত হচ্ছে? 2:2, তাই কি না? দুটা হাইব্রিড দুটা লাইট, তার মানে কত হলো? 1:1। 40 মিনিট পরে এটা দাঁড়ালো। তারপরে এবার 60 মিনিট পরে কি দাঁড়াবে দেখো, 60 মিনিট পরে কি দাঁড়াবে? এই প্রত্যেকটা স্ট্র্যান্ডকে আলাদা করো, এইটাকে, এইটাকে আলাদা করলাম N15 ওয়ালা, তাই কি না? আর এইটাকে আলাদা করলাম, এই যে এইটাকে আলাদা করলাম N15 ওয়ালা, এই যে করলাম, হ্যাঁ কি না? এবার বাকিগুলোকেও আলাদা করে দিই, এই যে নিয়ে নাও, এই যে এগুলাকেও আলাদা করো, কারণ আগে আলাদা হবে তারপরে নতুন ডিএনএ তৈরি হবে, হ্যাঁ কি না? এই যে এটাকেও আলাদা করে দাও, করে দিলাম। এইবার নতুন ডিএনএ বানাও, এই যে নতুন ডিএনএ বানালাম, এটা হয়ে গেল N14। এখানেও নতুন ডিএনএ বানালাম, দুটাই লাল কালারের, মানে কি দুটাই N14। এখানেও দুটাই বানালাম, মানে N14 N14। এখানেও নতুন আর একটা ডিএনএ বানালাম, তার মানে এটাও N14, এটাও N14। এখানেও নতুন ডিএনএ বানালাম, এটাও রেড কালারের, মানে কি N14, এটাও N14। এখানেও নতুন বানাও, N14, রেড কালার মানে N14। এখানেও নতুন ডিএনএ বানাও, এটাও N14 আর এখানেও নতুন আর একটা ডিএনএ বানাও, একটা তো N15 আর একটা কি হয়ে যাবে?
n40। তাহলে এইটা হাইব্রিড হচ্ছে, ইয়েস অর নো? আর এইটা হাইব্রিড হচ্ছে, ইয়েস অর নো? তাহলে বাকিগুলা কি হয়ে গেল? হালকা হয়ে গেল, লাইট। তাহলে এখানে হাইব্রিড আর লাইটের রেশিও কত দাঁড়াচ্ছে? হাইব্রিড দুটা, লাইট হচ্ছে তোমার 1 2 3 4 5 6টা, ইয়েস অর নো? এবার 2:6 মানে কত হয়? 1:3। তাহলে দেখো রেশিওটা কিভাবে চেঞ্জ হচ্ছে, 1:0 থেকে 1:1, 1:1 থেকে 1:3। তাহলে প্যাটার্নটা ধরতে পারো কিনা দেখো তো। প্যাটার্নটা হচ্ছে, সামনেরটাকে যদি তুমি এক্স, সামনেরটাকে যদি তুমি এক্স ধরো, পিছনেরটাকে যদি ওয়াই ধরো, দেখো এক্সটা একই আছে, ইয়েস অর নো? কিন্তু ওয়াই এর সাথে 2 মাল্টিপ্লাই করে +1 করো। এখানে ওয়াই এর ভ্যালু কত? 0 মাল্টিপ্লাই 2 +1। তাহলে 2 × 0 কত হয়? 0। 0 + 1 কত হয়? 1। এই যে লাস্টেরটা 1 লিখে দিলাম। তারপরেরটাতে এটা, এবার এটা হয়ে গেল এক্স, এটা ওয়াই। তাহলে y × 2 + 1 করো। এখানে y কত? 1। তাহলে 1 × 2 + 1, 1 × 2 করলে কত হয়? 2, 2 + 1 করলে কত হয়? 3। এই যে দেখো 3 লিখে দিলাম। তাহলে এটা x হয়ে গেল, এটা y হয়ে গেল। তাহলে 20 মিনিট পরে রেশিও দাঁড়াচ্ছে এটা, এটা 20 মিনিটের রেশিও, এটা 40 মিনিটের রেশিও, এটা 60 মিনিটের রেশিও। তাহলে 80 মিনিটের রেশিও কত হবে বলো তো? 80 মিনিটের রেশিও কত হবে? 1 তো 1ই থাকবে, ইস টু 3 এর সাথে কি করব? 2 মাল্টিপ্লাই করে 1 প্লাস করব। তাহলে 3 × 2 করলে কত হয়? 3 × 2 + 1 কত হবে? 7। এই যে 7। তাহলে 80 মিনিটের রেশিও পেয়ে গেলাম 1:7, বুঝা গেল? তা আচ্ছা, 100 মিনিটের রেশিও কত পাবো? 100 মিনিটের রেশিও কত পাবো? হ্যাঁ, 1 তো 1ই থাকবে, কিন্তু 7 × 2 + 1 করে দাও, কত হবে? 15। তাহলে 15 হচ্ছে। কি বুঝতে পারলা তো ব্যাপারটা? এটা হচ্ছে 20 মিনিটের রেশিও, এটা 40 মিনিটের রেশিও, এটা 60 মিনিটের রেশিও, এটা 80 মিনিটের রেশিও, এটা 100 মিনিটের রেশিও। তাই এরকম করে তুমি সবগুলোই কিন্তু রেশিও বের করে নিতে পারবা। আর যত তুমি গ্রো করতে থাকবা, দেখো তো, যত তুমি যাচ্ছ এই ক্যালকুলেশন থেকে, দেখো তো লাইট চেনের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে যখন, যদি মনে করো হেভি চেন, এটা যদি লাইট চেন হয় আর এটা যদি হেভি চেন হয়, 20 মিনিট পরে কি দেখবা? হেভি চেনটা একটু পাতলা হয়ে গেছে, কারণ ওটা কমে যাচ্ছে, আর লাইট চেনটা কি হয়ে যাচ্ছে? মোটা হয়ে যাচ্ছে। বা হেভি চেনটা যেমন থিকনেস ছিল ওটাই আছে, লাইট চেনের থিকনেসটা কি হয়ে যাচ্ছে? মোটা হয়ে যাচ্ছে, কারণ ওটার অ্যামাউন্ট ধীরে ধীরে কি বাড়ছে কিনা। আরো 20 মিনিট পরে দেখবা হেভি চেনেরটা যেমন তেমনই আছে, লাইট চেনের যে ইয়েটা, ওটা আরো মোটা হয়ে যাচ্ছে। কেন? লাইট চেনের অ্যামাউন্টটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে তোমাকে যদি এই কোয়েশ্চেনটা দেয়, ফর্মুলাটা মনে থাকবে তো? তোমাকে যদি জিজ্ঞাসা করা হলো যে ইফ ইকোলাই ওয়াজ অ্যালাউড টু গো ফর 80 মিনিট, দেন হোয়াট উইল বি দ্য প্রপোর্শন অফ লাইট এন্ড হেভি হাইব্রিড ডেনসিটি ডিএনএ মলিকিউল? তাহলে 80 মিনিটে আমরা কি হিসাব করলাম? হাইব্রিড হচ্ছে, এই যে 80 মিনিটে হাইব্রিড কত? 1, আর লাইট কত? 7। তাহলে লাইট আর হাইব্রিডের রেশিও কত? 7:1 হলো। তোমাকে উল্টা জিজ্ঞাসা করছে, এখানে তো বের করছে হাইব্রিড ইস টু লাইট কোড, কিন্তু এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে লাইটটা আগে হাইব্রিডটা পরে, তার মানে কত হচ্ছে? 7:1। ফর্মুলাটা কিন্তু মনে রেখো, যে যদি ইয়েটা x:y হয়, তারপরেরটা হবে x:y মাল্টিপ্লাই 2 + 1। এইটা হচ্ছে ফর্মুলা আফটার 20 মিনিট। বুঝা গেল? একটা যদি মানে x:y হয়, পরেরটা হবে x:y মাল্টিপ্লাই 2 + 1।
তারপরে 20 মিনিট এইখানে যা ভ্যালু আসবে সেটা মাল্টিপ্লাই 2 × 1 প্লাস 2 মাল্টিপ্লাই 2 + 1 এরকম হবে। তাহলে এরকম করে তোমাকে 80 মিনিট কেন, তোমাকে যত মিনিটই দিক তুমি আরামসে বের করে নিতে পারবা। পরবর্তীতে এই সেম এক্সপেরিমেন্ট করা হয়েছিল রেডিও অ্যাক্টিভ থাইমিডিন দিয়ে, বুঝলা? আর ওটা করা হয়েছিল ভিসিয়া ফাবা মানে ফ্যাবাবিনস এর মধ্যে। কে করেছিল? টেইলর এন্ড ওর কলিগরা। আর সেখানেও এই যে দেখো এখানে লেখা আছে অলসো রেপ্লিকেট সেমি কনজারভেটিভলি, এই সেম রেজাল্ট পেয়েছিল। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো, নেক্সট দিন এরপর থেকে স্টার্ট।